দেশজুড়ে তীব্র লোডশেডিং, বেশি ভুগছে গ্রামাঞ্চল, ব্যাহত ব্যবসা বাণিজ্য। যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট। গ্যাস সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ সারি। পদ্মা সেতু রাজধানীর সাথে দূরত্ব কমালেও শিল্পায়নে পিছিয়ে বরিশাল। মহাসড়কে লেন বাড়ানো সহ গ্যাস সংকট দূর করার দাবি ব্যবসায়ীদের। নোয়াখালীর হাতিয়ায় মেঘনার চর নিয়ন্ত্রণ ঘিরে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষ। যাতায়াত ব্যবস্থার জটিলতায় নজরদারি কম আইন শৃঙ্খলা বাহিনীর, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় লক্ষ্মীপুর পৌরসভায় বেড়েছে মশার উপদ্রব। ৩.৫ বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮,০০০-এর অধিক। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। চট্টগ্রামে গ্যাসের সংকট দিন দিন তীব্র হচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন, পাশাপাশি ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এদিকে গ্যাস সংকটে ধুঁকছে ময়মনসিংহের ফিলিং স্টেশনগুলো। গ্যাস নিতে ফিলিং স্টেশনে বাড়ছে গাড়ির চাপ। গ্যাস সংকট নিয়ে আরও জানাতে চট্টগ্রাম নগরীর কদমতলী ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ এবং ময়মনসিংহ থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে মাহফুজের কাছে। মাহফুজ, চট্টগ্রামে গ্যাস সংকট বেশ কয়েকদিন ধরেই চলছে, এখন সেখানকার কি পরিস্থিতি এবং সংকট নিরসনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে সব মিলিয়ে? রাত্রি চট্টগ্রামে 11তম দিনের মতো টানা গ্যাস সংকট আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি যে ফিলিং স্টেশনে রয়েছি, এখানে 3 ঘন্টা ধরে একেবারে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ লাইন, শত শত যানবাহন গ্যাসের জন্য অপেক্ষমান রয়েছে। কেউ কেউ বলছেন 5 থেকে 6 ঘন্টা আগে থেকেই তারা লাইনে দাঁড়িয়েছেন, এখনও পর্যন্ত তারা গ্যাস পাচ্ছেন না। কবে নাগাদ গ্যাস পাবেন সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। স্টেশনের যার ম্যানেজার যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি বলছেন রাত 12টার পর থেকে তারা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করেছিল, তবে সকাল 8টার দিকে গ্যাসের চাপ পুরোপুরি কমে যাওয়ার কারণে তারা ফিলিং স্টেশন বন্ধ রেখেছে। একই অবস্থা নগরীর অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো আছে সেখানেও। ফিলিং স্টেশনের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা সব জায়গাতে আসলে গ্যাসের যে সংকট সেটি দেখা দিয়েছে এবং তার প্রভাবটি পড়েছে। অনেকের বাসায় চুলা জ্বলছে না, রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করছে, সেই দৃশ্যগুলো আমরা দেখছি। শিল্প কারখানাতে উৎপাদন কার্যক্রম অনেকটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। চট্টগ্রামের CUFL থেকে শুরু করে যে সকল সার কারখানা রয়েছে তার বেশিরভাগই কিন্তু এখন বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণে। চট্টগ্রামে আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু গ্যাসের সংকট রয়েছে। আপনাকে যদি তথ্য দিয়ে বলি, সেক্ষেত্রে এই চট্টগ্রামে 400 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। তার বিপরীতে স্বাভাবিক সময়ে আমরা দেখেছি 300 কিংবা 280 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেত। তবে মহেশখালীর LNG টার্মিনালের যে সমস্যাটি তৈরি হয়েছে অগ্নিকাণ্ডের কারণে, একটি টার্মিনাল বন্ধ রয়েছে, তার প্রভাবটি চট্টগ্রামে পুরোপুরি এসে পড়েছে। এখন সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। আমরা গতকাল থেকে যেটি জানতে পেরেছি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ থেকে, তারা গতকালকে 200 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করেছেন, যেখানে চাহিদা ছিল 400 মিলিয়ন ঘনফুট, এবং সেটি আরও আস্তে আস্তে কমছে। সেক্ষেত্রে তারা বলছেন যে অন্যান্য সময়ের চাইতে গতকাল থেকে তারা ঢাকাতে আসলে গ্যাসের সরবরাহ বাড়িয়েছে, ফলে চট্টগ্রামে গ্যাসের সরবরাহ আরও বেশি কমে এসেছে। এমন অবস্থায় আসলে কবে নাগাদ এই ভোগান্তি কমবে সেটি কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে যারা চালক এখানে আছেন তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। এবং আমরা দেখেছি গতকালকেও কিন্তু যারা গণপরিবহন ব্যবহার করেন তাদের মধ্যেও এক ধরনের বাকবিতণ্ডা তৈরি হয়েছে। যারা যাত্রী তারা বলছেন যে চালকরা দ্বিগুণ ভাড়া নিচ্ছেন, আর যারা চালক আছেন তারা বলছেন গ্যাস সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, একই সাথে বেশি টাকা দিয়ে গ্যাস তাদেরকে কিনতে হচ্ছে, ফলে ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। এই সকল তথ্যগুলো কিন্তু কথাগুলো তারা
বলছেন। এমন অবস্থায় আসলে কবে নাগাদ এই সংকট দূর হবে সেটি কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। এলএনজি টার্মিনালের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন যেহেতু একটি টার্মিনালের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে ত্রুটিজনিত কারণে, তারা সেটি মেরামতের কাজ করছেন। তবে চলতি সপ্তাহ পুরো সময় লাগতে পারে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো এমন অবস্থায় সমাধান বলতে মানুষের যে ভোগান্তি সেটির জায়গা থেকে আসলে কি হবে সেটি নিয়ে সন্দেহ রয়েছে। এবং চট্টগ্রামে একটা তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে এই যে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনেও কিন্তু তার প্রভাব পড়েছে, ফলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, সেই দৃশ্যগুলোও কিন্তু আমরা চট্টগ্রামে দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল চট্টগ্রামে গ্যাস সংকট এবং তার প্রভাবে যে সকল ভোগান্তিগুলো হচ্ছে তার সবশেষ তথ্য। রাত্রি চট্টগ্রামের খবর শুনছিলাম, এবার একটু ময়মনসিংহে যেতে চাই, সেখানে রয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আমরা চট্টগ্রামের খবর শুনলাম, 11 দিন ধরে গ্যাস সংকটে ভুগছে চট্টগ্রাম। আপনার এখানে আসলে ময়মনসিংহের কি অবস্থা? এই গ্যাস নিরসনের কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নিয়েছে কিনা এখন পর্যন্ত? আমরা দেখতে পেরেছি যেটা যে মূলত ময়মনসিংহে গত 2 সপ্তাহ অর্থাৎ 1 সপ্তাহের বেশি সময় ধরে গ্যাসের জন্য পুরো বিভাগে একটা হাহাকার অবস্থা ছিল। বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন ছিল, শিল্প কারখানায় গ্যাসের তীব্র সংকট ছিল। এবং আজকে আমরা দেখতে পেরেছি যে এর আগেও দীর্ঘ অপেক্ষা ছিল যাত্রী থেকে শুরু করে চালকদের। আজকে সিএনজি স্টেশনগুলোতে এসে কিছুটা বিস্মিত, সেই অপেক্ষার পালা কি ফুরালো কিনা সেটি কিন্তু রাত্রে এই মুহূর্তে এখনই বলা যাচ্ছে না। তবে আজকে আমরা দেখতে পেরেছি ময়মনসিংহের 6টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে 3টি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করছে এবং চাপ কিন্তু আগের চেয়ে অনেকটাই, বেশ বলতে গেলে অনেকটাই বেড়েছে। যেহেতু যেখানে আগে 80 থেকে 100 টাকা পর্যন্ত গ্যাস মিলতো একটি অটো সিএনজিতে বা একটি প্রাইভেট কারে, সেখানে আজকে 250 থেকে 500-550 টাকা পর্যন্ত গ্যাস মিলছে। এবং 3টি সিএনজিতে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের চাপ নেই, কোনো ধরনের যানজটের বা দীর্ঘ যে সারি সেটি কিন্তু নেই। স্বাভাবিকের তুলনার মতো একটা অবস্থা বিরাজ করছে। অনেক দিন পর চালকরা একটু স্বস্তির ঢেকুর তুলল এবং তারা বলছেন যদি এই পরিমাণ গ্যাসটাও তারা সরবরাহ করতে পারেন এবং এই গ্যাসটা তারা পেয়ে যান প্রতিদিন, তাহলেও হয়তো তারা আর আগের চেয়ে অনেকটা ভালো চলবে। তারা এই পাম্পগুলো বলছিল যে গত রাতেও আরও বেশি প্রেশার ছিল, গত রাতে তারা প্রচুর যানবাহনে তারা গ্যাস সরবরাহ করেছে, যার কারণে সকালের দিকে চাপটা অনেকটা কমছে। তবে বিকেলের দিকে কি চাপটা এই রকম থাকে কি না সেটি নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। কর্তৃপক্ষ যেটা বলছিলেন যে আস্তে আস্তে এই যে পরিস্থিতিটা সেটি স্বাভাবিক হতে থাকবে। সুতরাং এখন পর্যন্ত তবে শিল্পাঞ্চল যেহেতু রয়েছে ময়মনসিংহে ভালুকায় শিল্প কারখানাগুলো, গ্যাস ভিত্তিক শিল্প কারখানাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু এখনও স্বাভাবিকভাবে পরিপূর্ণ স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ কিন্তু হচ্ছে না। তবে গ্যাসের চাপটা যে আগের থেকে কিছু বেড়েছে সেটা কিন্তু আমরা সিএনজি স্টেশনগুলোতে এসে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যে অবচল অবস্থাটি দেখতে পেরেছিলাম, বিশেষ করে যারা সিএনজি চালক ছিলেন তাদের যে মাসিক কিস্তি এবং তাদের দৈনিক রোজগার সেগুলো কমে যাচ্ছিল, পরিবারের ভরণ পোষণের ক্ষমতা একেবারে কমে যাচ্ছিল এবং সব মিলিয়ে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল। গতকালকে পর্যন্ত তীব্র সংকট ছিল পুরো বিভাগ জুড়ে। তবে আজকে একেবারেই ব্যতিক্রম চিত্র, কোনো ফিলিং স্টেশনগুলোতেই আজকে আমরা কোনো ভিড় দেখতে পাচ্ছি না, সবাই স্বাভাবিকভাবে আসছেন এবং যানবাহনগুলো আগের তুলনায় অনেকটা গ্যাস পাচ্ছেন। তবে বিকেলের দিকে কী হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। রাত্রি গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। দেশজুড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। শহরাঞ্চলে দিনে গড়ে 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হলেও গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের পরিমাণ আরও বেশি। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বলছে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে আমিরুল বাপ্পি, নাটোর থেকে মাহবুব হোসেন এবং পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। শুরুতেই যাচ্ছি সৈয়দপুরে বাপ্পির কাছে। বাপ্পি, শহর অঞ্চলগুলোতে 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হলেও গ্রামাঞ্চলে কিন্তু সেক্ষেত্রে বেশি। সাধারণ মানুষের ভোগান্তির চিত্রটা আপনার মুখ থেকে একটু শুনতে চাই। রাত্রি এই যে লোডশেডিং চলছে গত কয়েকদিন ধরে, এটিতে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। যেহেতু আপনি জানেন যে সৈয়দপুর
এটি বাণিজ্যিক অঞ্চল এবং প্রচুর পরিমাণে ছোট ছোট অনেকগুলো কারখানা আছে এবং সেই কারখানাগুলো যে উৎপাদন সেটি ব্যাহত হচ্ছে মারাত্মক পর্যায়ে, যেহেতু দিনের বেলায় 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং থাকছে। সুতরাং এই যে তাদের যে কাজের যে একটা পরিবেশ থাকে সেই পরিবেশটি নষ্ট হচ্ছে, কাজের যে স্পিড থাকে সেই স্পিডটি নষ্ট হয়ে যাচ্ছে এবং গ্রামাঞ্চলে আরও ভয়াবহ অবস্থা যে তারা কিছু প্রয়োজনে যখন তারা সেচ দিতে যাচ্ছেন সেই সেচটাও কিন্তু তারা ঠিকঠাক মতো দিতে পারছেন না এই লোডশেডিংয়ের কারণে। আমি কথা বলেছিলাম বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে, তারা বলেছেন যেটি যে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ না পাওয়াতেই এই লোডশেডিং তারা দিতে বাধ্য হচ্ছেন এবং এই যে সারা দেশ জুড়ে যে তীব্র গ্যাস সংকট, এই গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না বলেই এই সরবরাহটা কম হচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। এবং গতকালকে রোববার প্রায় 2500 মেগাওয়াটের মতো ঘাটতি ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং শুধু যে এই শহর অঞ্চলের যে ব্যবসা বাণিজ্যের সমস্যা হচ্ছে তা না, সামনে পরীক্ষার্থী যারা আছে তাদের পড়াশোনা তো বেশ বিঘ্ন ঘটছে। যারা স্কুল কলেজগুলোতে যারা ক্লাস করছেন তাদেরকে অনেক সময় অন্ধকারে ক্লাস করতে হচ্ছে, ফ্যান ছাড়া ক্লাস করতে হচ্ছে, গরমে অতিষ্ঠ হয়ে ক্লাস করতে হচ্ছে। এবং এই যে গরমের যে প্রভাব, এই প্রভাবটি কিন্তু শুধুমাত্র ভোগান্তির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, অসুস্থতাতেও একটা বড় ধরনের প্রভাব পড়ছে। এই গরমের কারণে অনেক মানুষ এই সময়ে যে ঠান্ডাজনিত যেসব রোগ আছে, ঠান্ডা গরম সেই সমস্ত রোগে আক্রান্ত হচ্ছে, যেমন সর্দি জ্বর। আমরা হাসপাতালেও খোঁজ নিয়েছি, প্রতিদিন যে পরিমাণ রোগী আসছে তার বেশিরভাগই এই গরম ঠান্ডার কারণে যে সর্দি জ্বরের আক্রান্ত হওয়ার যে বিষয়টি সেটি অনেক বেশি বাড়ছে। তো তাই এই লোডশেডিং এবং এর ভোগান্তি থেকে বা মুক্তি কবে পাওয়া যাবে এটি যেমন সাধারণের কোশ্চেন, আমরা কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে কোনো সদুত্তর এখন পর্যন্ত পাইনি। তো রাত্রি এই ছিল আমার কাছে সৈয়দপুরের লোডশেডিং নিয়ে সবশেষ অবস্থা। সৈয়দপুরের খবর শুনছিলাম, এবার একটু নাটোরে যেতে চাই। মাহবুব রয়েছেন সেখানে। মাহবুব, আমরা এতক্ষণ সৈয়দপুরের খবর শুনছিলাম, সেখানে দেখলাম আমাদের সহকর্মী বলছিলেন এই গরমের কারণে কিন্তু লোডশেডিংয়ের কারণে অনেক অসুস্থ হয়ে যাচ্ছেন। নাটোরের আসলে কি পরিস্থিতি আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ রাত্রি, আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের মতো কিন্তু নাটোরেও ব্যাপক লোডশেডিং হচ্ছে, অর্থাৎ চাহিদার তুলনায় কিন্তু অর্ধেকও বিদ্যুৎ সরবরাহ মিলছে না জাতীয় গ্রিড থেকে। শহরের তুলনায় কিন্তু গ্রামের পরিস্থিতি আরও বেশি ভয়াবহ। গ্রামে যে দিনের তুলনায় কিন্তু রাত্রে কিন্তু বিদ্যুতের চাহিদা সেটি কিন্তু সবচেয়ে বেশি থাকছে। তো এছাড়া যে ছোট ছোট কারখানাগুলো রয়েছে, এই মুহূর্তে আমরা একটি গ্রামে রয়েছে, এই গ্রামে একটি ছোট কারখানা রয়েছে, তারা কিছু সময়ের জন্য বিদ্যুৎ পেয়েছে, তাদের যে প্রয়োজনীয় কাজকাম সেটি কিন্তু তারা সেরে নিচ্ছেন। হয়তো আর কিছুক্ষণ পরে হয়তো আবার বিদ্যুৎ চলে যাবে, সে কারণে কিন্তু তারা তড়িঘড়ি করে কাজ করছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর আওতায় প্রায় 5 লক্ষাধিক গ্রাহক রয়েছে। এখানে দিনে যে এই মুহূর্তে যে বিদ্যুতের চাহিদা সেটি কিন্তু প্রায় 90 মেগাওয়াটের ওয়াট, সেখানে কিন্তু সরবরাহ মিলছে মাত্র 52 মেগাওয়াট, অর্থাৎ এই যে 40 মেগাওয়াট থেকে তার যে বেশি ঘাটতি রয়েছে এটি কিন্তু লোডশেডিংয়ের মাধ্যমে তারা সেটি নিয়ন্ত্রণ করছে। এবং এই লোডশেডিং করতে গিয়ে কিন্তু 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে পরের ঘন্টা কিন্তু মিলছে না, অর্থাৎ দিনে রাতে যদি এই সব মিলিয়ে বলি যে 4 থেকে 5 ঘন্টা কিন্তু তার কিছু বেশি হয়তো বিদ্যুৎ মিলছে। এতে করে সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছে। বিশেষ করে রাতে কিন্তু এই বিদ্যুতের চাহিদা আরও বেশি বৃদ্ধি পায়। রাতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রায় 120 থেকে 130 মেগাওয়াট চাহিদা থাকে, কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 60 থেকে 65 মেগাওয়াট। এই যে গ্রামের যে বিদ্যুতের পরিস্থিতি সেটি কিন্তু দিন দিন আরও বেশি ভয়াবহ হচ্ছে। এবং সাধারণ মানুষ যেটি বলছে যে তারা যে বিভিন্ন যে কার্যক্রম সেটি কিন্তু তারা করতে পারছে না। ছোট ছোট যে চার্জার ভ্যানগুলো রয়েছে, যে অটো রিক্সা রয়েছে, সেইগুলো তারা চার্জ দিতে পারছে না। এতে করে তাদের যে আয় রোজগার সেটি কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। এবং শহরে কিন্তু যে বিদ্যুতের চাহিদা 10 থেকে 12 মেগাওয়াটের নেস্কোর আওতায় প্রায় 30,000 গ্রাহক রয়েছে। সেখানে কিন্তু 10টি ফিডারের মাধ্যমে নাটোর শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেখানে 45 মিনিট থেকে 1 ঘন্টা করে পর্যন্ত কিন্তু শহরে লোডশেডিং হচ্ছে। তবে শহরের চেয়ে কিন্তু গ্রামের লোডশেডিংয়ের মাত্রাটা বেশি হওয়ার কারণে সাধারণ
সাধারণ মানুষের যে ভোগান্তি এটি কিন্তু চরমে হয়েছে। এবং মানুষ যেটি বলছে যে রাতে কিন্তু তারা সেভাবে ঘুমাতে পারছে না। বিদ্যুৎ একদিকে বিদ্যুৎ তার নেই, তারপরে কিন্তু যে ভ্যাপসা গরম, সেই গরমের মধ্যে কিন্তু তাদেরকে আরও বেশি কষ্ট পোহাতে হচ্ছে। এবং বিশেষ করে হাসপাতালগুলোতে কিন্তু এই গরমের কারণে রোগীর সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। তবে পল্লী বিদ্যুৎ এবং নেস্কো থেকে এখন পর্যন্ত কোনো সুখবর কিন্তু তারা দিতে পারছে না যে এটি আসলে কবে নাগাদ এর যে সমাধান সেটি হবে। তো এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ। নাটোরের খবর শুনছিলাম, এবার একটু পটুয়াখালীতে যেতে চাই জসিম পারভেজের কাছে। জসিম, যেহেতু শিল্পাঞ্চল রয়েছে পটুয়াখালীতে, সেক্ষেত্রে লোডশেডিং এর কারণে জেলার শিল্প খাত কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানাবেন। রাত্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে 60% উৎপাদন ক্ষমতা হারিয়েছে শুধু এই লোডশেডিং এর কারণে। এখন দিনে রাত মিলিয়ে 40% যে কাজ করছেন, তাতে যে এখানকার যে গ্রাহক বা যে সকল শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের যে উৎপাদন ক্ষমতা সেটি অনেকটাই কমেছে, যার ফলে এখানকার যে তাদের যে বাণিজ্যিক একটি লোকসান, সেই লোকসানে নিমজ্জিত হয়েছে। আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালী কলাপাড়া যে ফার্নিচার ফরাজি ফার্নিচার অ্যান্ড ডোর একটি নামকরা একটি প্রতিষ্ঠানে। আপনি দেখতেই পাচ্ছেন এখানকার সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যে সকল শ্রমিক রয়েছে এবং টেকনিশিয়ান রয়েছে তারা কিন্তু বেকার দাঁড়িয়ে আছে। আর আমরা এখানকার যে পর্যটন শিল্পের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা একটি এখন বর্ষা মৌসুমে অনেক পর্যটক আসেন, কিন্তু এখন পর্যটকদের যে এখানে রাত্রি যাপনে এবং অবস্থানে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তারা কিন্তু অস্বস্তিতে রয়েছেন। এতে বাণিজ্যিকভাবে লোকসানে পতিত হয়েছে এখানকার পর্যটন শিল্প। কুয়াকাটার সকল যারা জড়িত রয়েছে তারা সকলেই অর্থনৈতিকভাবে লোকসানে পতিত হয়েছে। একই সঙ্গে আমরা আসি এখানকার যে মৎস্য শিল্প রয়েছে, মৎস্যবন্দর আলিপুর, মহিপুর, এখানেও কিন্তু যে বরফ সরবরাহ, মাছের ভরা মৌসুম চলছে বঙ্গোপসাগরে। মাছ শিকার করে তারা যে মাছ শিকারের জন্য প্রধান সংরক্ষণের যে প্রধান যে রসদ সেটি হচ্ছে বরফ। সেই বরফ উৎপাদন কিন্তু একদম কমে গেছে। আর একই সঙ্গে এখানকার যে আমরা যদি বলি যে এখানকার আপনি জানেন যে পায়রা বন্দর রয়েছে, এখানকার যে বাংলাদেশের সর্ববৃহত্তম যে নৌঘাটি রয়েছে, এছাড়া যে অন্যান্য যে মেঘা প্রকল্প রয়েছে, সেই মেঘা প্রকল্পেও কিন্তু বিদ্যুতের চাহিদা মেটাতে পারছেন না। সকলেই এক কথা বলা যায় যে পটুয়াখালী জেলার যে সকল শিল্পাঞ্চল রয়েছে সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি দেশ জুড়ে ঘন ঘন লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন, এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে যান্ত্রিক ত্রুটিতে রাতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ থাকলেও সকাল থেকে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম কখন নাগাদ শুরু হয়েছে জানাবেন। রাত্রি আপনি জানেন যে এই প্রচণ্ড কিন্তু গরম, এর সাথে বেড়েছে বিদ্যুতের চাহিদা, সেই সাথে লোডশেডিং, এর ভিতরে কিন্তু তাপবিদ্যুৎ বন্ধের একটি খবর। আর সামনে কিন্তু আমন মৌসুম, অনেকগুলো বিষয় কিন্তু। যাই হোক, তাপবিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু 1 নম্বর যে ইউনিট, এটি গতকালকে সকালে কিন্তু হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটি, সেই কারণে বন্ধ হয়ে যায়। এবং যদিও বলা হচ্ছিল যে এটি দীর্ঘস্থায়ী হবে ঠিক করার জন্য, কিন্তু অনেক চেষ্টা করে পাওয়ার প্ল্যান্টের যারা প্রকৌশলী আছেন তারা কিন্তু কালকে এটি ঠিক করেছেন। এবং আজকে ভোর 2:30 থেকে 3টার দিকে কিন্তু এটি উৎপাদনে আসে এবং খুব কম মাত্রায় কিন্তু বিদ্যুৎ উৎপাদন করছে এবং এটি জাতীয় গ্রিডে সংযোগ দেওয়া হচ্ছে। এই যে ইউনিটটি বন্ধ হয়ে গেছিল, এটি মূলত 50 থেকে 55 মেগাওয়াট তাপ বিদ্যুৎ এটি উৎপাদন করতে পারত এবং এটি জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছিল। এখন পথ কর্তৃপক্ষ বলছেন যে আর কিছুক্ষণের মধ্যে তারা ঠিক 50 থেকে 55 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে পারবেন। আপনি জানেন যেখানে মোট 3টি ইউনিট আছে এবং 3টি ইউনিটের সমন্বিত উৎপাদন ক্ষমতা প্রায় 525 মেগাওয়াট। এর বাইরে কিন্তু 3 নম্বর যে ইউনিট, এটির
275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এবং এটি কিন্তু এখন পর্যন্ত অপারেশনে আছে এবং এখান থেকে কিন্তু প্রায় 250 থেকে 275 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু জাতীয় গ্রিডে যাচ্ছে। এর বাইরে যদি বলি আরেকটি যে ইউনিট, এটিও 125 মেগাওয়াট সম্পন্ন একটি ইউনিট, দ্বিতীয় ইউনিট, এটি কিন্তু উৎপাদন বন্ধ আছে 2020 সাল থেকে। যদিও পিডিবি চাচ্ছে এটিকে পুনরায় চালু করতে, কিন্তু এটি খরচ সাপেক্ষ ব্যাপার। তারা বলছেন যে প্রায় 200 কোটি টাকা খরচ হবে। যদি হয় তাহলে 3টি ইউনিট যদি একসঙ্গে চলে তাহলে কিন্তু আপনার এখান থেকে প্রায় 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। আপনি জানেন যে রাত্রি এই সময় কৃষি মৌসুম এবং পাওয়ার প্ল্যান্ট কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত চালানো তাদের একটি সম্ভাবনা থাকে। তো সবকিছু থাকলে তারা এটি চেষ্টা করবেন। তো এই ছিল দিনাজপুরের পাওয়ার প্ল্যান্ট নিয়ে সর্বশেষ খবর। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার, জানাচ্ছিলেন বিস্তারিত। পদ্মা সেতুর রাজধানীর সাথে বরিশালের দূরত্ব কমালেও শিল্পায়ন হচ্ছে না যথাযথভাবে। গ্যাস না থাকা, মহাসড়ক 4 বা 6 লেন না হওয়া এবং অর্থনৈতিক অস্থিরতা সহ নানা বিষয়কে প্রতিবন্ধকতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন এই সমস্যার সমাধানে সরকার এবং বিনিয়োগকারীদের আরও আন্তরিক হতে হবে। বাকিটা জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। 225 বছরের প্রাচীন শহর বরিশাল, আর বিভাগের বয়স 33 বছর। কিন্তু অন্য কোনো শহরের মতো এখানে হয়নি তেমন শিল্পায়ন। সে কারণে বরিশাল বিভাগের শিক্ষিত তরুণদের কাজের জন্য রাজধানী সহ অন্য শহরে যেতে হচ্ছে। 2022 সালে পদ্মা সেতু চালুর আগে সড়কপথে ঢাকা বরিশাল রুটের দূরত্ব ছিল 242 কিলোমিটার। সেতু চালুর পর হয়েছে 160 কিলোমিটার। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে গোটা অঞ্চলে শিল্পায়ন হবে এমন ধারণা ছিল বরিশালবাসীর, কিন্তু আশানুরূপ শিল্পায়ন হয়নি বলে জানান এই ব্যবসায়ী নেতা। পদ্মা সেতু কেন্দ্রিক বরিশাল তথা দক্ষিণাঞ্চলে কোনো শিল্পায়ন গড়ে ওঠে না। এটা দুইটা কারণ। একটি হচ্ছে 4 লেন 6 লেন না থাকা, আর গ্যাসের স্বল্পতা। এইটাই দুইটা মূল কারণ এই দক্ষিণ অঞ্চলের শিল্পায়ন না হওয়া এবং উন্নতি না হওয়া। 1960 সালে প্রায় 131 একর জমিতে প্রতিষ্ঠিত শিল্পনগরীতে প্লটের সংখ্যা 350টি। 66 বছর পর 112টি প্লট এখনও খালি পড়ে আছে। পদ্মা সেতু চালুর পর বিসিকে নতুন শিল্প প্রতিষ্ঠান চালু হয়েছে মাত্র 15টি। পদ্মা সেতু হওয়ার পরে বরিশালের বেশ কিছু উদ্যোক্তা বরিশাল বিসিকে প্লট বরাদ্দ নিয়েছেন। তার মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরিও রয়েছে। তারা উৎপাদনে যাবার জন্য চেষ্টা করছেন, কিন্তু গ্যাস সংযোগ না থাকার কারণে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা না হওয়ার কারণে তারা উৎপাদনে যেতে পারছেন না। শিল্পায়ন না হওয়ায় হতাশ খোদ কলকারখানা অধিদপ্তরও। অর্থনৈতিক অস্থিরতা সহ নানা বিষয়কে দায়ী করলেন এই কর্মকর্তা। বলা যেতে পারে অর্থনৈতিক অস্থিরতা, এছাড়াও উল্লেখযোগ্য হচ্ছে দক্ষ শ্রমিক ও কাঁচামালের অভাব, জলবায়ু ঝুঁকি এবং অবকাঠামোগত ঘাটতি। বরিশাল সহ বিভাগের সবগুলো জেলাতে অর্থনীতির উন্নয়নের জন্য শিল্পায়ন দরকার, আর এজন্য সরকার ও উদ্যোক্তাদের আন্তরিক হতে হবে বলে মনে করেন এই অর্থনীতির বিশ্লেষক। আমাদের দরকার সরকারের তরফ থেকে খুবই আন্তরিক একটি প্রচেষ্টা, কিছু ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস চালু করা এবং একটি সমন্বিত উদ্যোগ। এছাড়াও ব্যক্তিগত পর্যায়ের উদ্যোক্তাদের এখানে আন্তরিকভাবে এগিয়ে আসাটা অত্যন্ত দরকারি। কলকারখানা অধিদপ্তরের তথ্য অনুসারে বরিশাল বিভাগে বর্তমানে রেজিস্ট্রিকৃত কারখানার সংখ্যা 1074টি। পদ্মা সেতু চালুর আগে এই সংখ্যাটা ছিল 824টি। সংখ্যার হিসাবে 250টি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। দেশে নৌপথে পরিবহন ব্যয় সবচেয়ে কম। বরিশাল বিভাগের শিল্পায়নের ক্ষেত্রে এই কাঙ্ক্ষিত সুবিধাটি স্বাধীনতার 55 বছরেও কাজে লাগানো যায়নি। অন্যদিকে পদ্মা সেতু চালু হওয়ার 4 বছর পার হলেও হয়নি কাঙ্ক্ষিত শিল্পায়ন। এ অবস্থায় সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফেরদাউস সোহাগ, এখন বরিশাল। গত 3 দশকে নোয়াখালীর হাতিয়ায় মেঘনার বুকে ছোট বড় মিলিয়ে জেগে উঠেছে 30টিরও বেশি চর। জেগে ওঠা চরগুলোর নিয়ন্ত্রণ ও জমি বিক্রিকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী বাহিনীগুলোর মধ্যে প্রায় সংঘর্ষ ও অবৈধ দখলের ঘটনা ঘটে, যা এখনই বন্ধ করা না গেলে যে কোনো সময় রূপ নিতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষে। নোয়াখালী থেকে বাকিটা জানাচ্ছেন নাসিম শুভ।
2025 সালের ডিসেম্বরে নোয়াখালীর হাতিয়ার মেঘনায় জেগে ওঠা জাগলার চরের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 6 জন। এরপর থেকে চরগুলো ঘিরে তৈরি হয়েছে বাড়তি উৎকণ্ঠা। গত 1 মাস ধরে নতুন জেগে ওঠা চর আতাউরে চলছে অবৈধ দখলের চেষ্টা। স্থানীয়দের দাবি, হাতিয়া উপজেলার খোকন, হানিফ ও ভুট্টো নামের 3 জনের সমঝোতায় চলছে এই দখল। তারা ধান চাষের যখন সময় হয়, আসলে ধান চাষ তো হয় না, ধান চাষের নামকরণ করি তারা কিছু ধান ছিটি দিয়া বাতান্যা করতেন আমরা ভোজ বান্ধি সাদা আদায় করে। এরা হিয়াগো হামলা করে, অত্যাচার করে, যে আমরা ভোজ গরুর যে পরিস্থিতি দেখা গেছে সামনের দিকে আমরা ভোজ গরু রাখতেও হাঁটতাম না, ফাইলতেও হাঁটতাম না। আমাদের মহিষ গরু নিয়ে বেঁধে রাখে, ওরা জরিফানা করে, কারণ আমরা বৈষ্ঠব শেখতে আমাদের খুব অসুবিধা হইতেছে। স্থানীয়রা বলছেন, চর দখলের প্রথম ধাপে ধান চাষের নামে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে তা বিক্রি হচ্ছে চড়া দামে। এরপরই তা স্থায়ীভাবে দখল করা হয়। সন্ত্রাসী বাহিনী ধান চাষ নামক এরা এই গরু ছাগল মহিষ বান্ধি বান্ধি টাকা আদায় করার জন্য একটা পাইতারা করতেছে। কবে কখন কোন সময় এরা দুর্ঘটনা ঘটা বলা যায় না। আমাদেরকে এখন হুমকি দুমকি দিতেছে। গরু প্রতি 500-1000 টাকা না দিলে 2-4-5 দিন বান্ধি রাখে। এমনকি অনেক মহিষ এই খড়ে মারা পর্যন্ত গেছে। দুর্গম ভৌগোলিক ও যাতায়াত ব্যবস্থার জটিলতার কারণে চর আতাউরে আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক নজরদারি বজায় রাখা কঠিন। চর আতাউরে অবৈধ দখলদারদের দখল বন্ধের পাশাপাশি চরটিকে সরকারিভাবে গোচারণ ভূমি নির্মাণ করা হলে এই অঞ্চলের প্রাণী সম্পদ খাত সমৃদ্ধ হতে পারে। চর সরকারি খাস জমি হলেও আইন অমান্য করে যেভাবে পারছে দখলের চেষ্টা করছে। তবে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। নতুন জেগে ওঠা চরগুলো সরকারের নিয়ম অনুযায়ী ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেওয়ার যে বিধান রয়েছে, সেটি যাতে বাস্তবায়ন করা হয় সেই লক্ষ্যে আমরা কার্যক্রম গ্রহণ করব। এখন উপজেলা প্রশাসনকে এই বিষয়ে প্রয়োজন দিচ্ছেন। নতুন করে জেগে ওঠা চরগুলোকে গোচারণ ভূমিতে রূপান্তর কিংবা স্থানীয় ভূমিহীনদের মাঝে বরাদ্দের ব্যবস্থা করা হলে বন্ধ হতে পারে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য, এমনটাই মনে করছেন স্থানীয়রা। এখন নোয়াখালী। বাজারে দাম সহনীয় রাখতে কাঁচামরিচের আমদানির অনুমতি দিয়েছে সরকার। আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। বিকেল নাগাদ দেশে ঢুকতে পারে আমদানি করা কাঁচামরিচ। এ নিয়ে আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, কত মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হতে পারে জানাবেন? রাত্রে একটু সুখবর দিয়ে শুরু করতে চাই যে আসলে সরকার গতকাল কাঁচামরিচের আমদানি অনুমতি দেওয়ার পর আজকে এই কিছুক্ষণ আগে হিলি স্থল বন্দরের একজন আমদানিকারক প্রায় 300 টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে। সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে হিলি মোটরস এবং এই আমদানি অনুমতি দেওয়ার মধ্য দিয়ে কিন্তু কাঁচামরিচ আমদানির যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে গেল। আসলে হিলি স্থল বন্দর দিয়ে হয়তো বিকেল নাগাদ কাঁচামরিচ এই বন্দরে দেশের বাজারে ঢুকতে পারে, এমনটি কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে। তো আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, ঠিক বর্ষাকাল আসলে এই সময়টাতে কাঁচামরিচের ক্ষেত নষ্ট হয়ে যায় এবং উৎপাদনটা কমে যাবার কারণে বাজারে একটা সংকট তৈরি হয়। এই সংকট তৈরি হওয়ার কারণে কিন্তু কাঁচামরিচের যে দাম আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে কিন্তু দামটি খুব ঊর্ধ্বগতি এবং আজকেও কিন্তু হিলি বাজারে 280 থেকে 300 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা সেই কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে কিন্তু সরকারের যে অনুমতি সেটি কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে এবং আমি ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম। ব্যবসায়ীরা যেটা বলছেন যে আসলে তারা সরকার অনুমতি দেওয়ার পর তারা কিন্তু আইপির আবেদন করেছে এবং ইতিমধ্যে যে আইপি অনুমোদন পেয়েছে তারা কিন্তু ঋণপত্র খোলা থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো চালিয়ে যাচ্ছে। হয়তো বিকেল নাগাদ ভারত থেকে কাঁচামরিচগুলো দেশের বাজারে প্রবেশ করতে পারে। অর্থাৎ আজকে যদি কাঁচামরিচ প্রবেশ করে দামে তেমন একটা প্রভাব না পড়লেও ব্যবসায়ীরা বলছেন যে আসলে 2-1 দিন গেলে হয়তো দামটি আরো কমে আসতে পারে, কারণ বাজারে পর্যাপ্ত পরিমাণে আমদানি করা যে কাঁচামরিচ সেটি সরবরাহ শুরু হবে এবং তখন কিন্তু দামটি সহনীয় পর্যায়ে কিন্তু আসতে পারে, এমনটি কিন্তু তারা বলছেন। আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে হিলি কাস্টমস এর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যেহেতু কাঁচামরিচ কাঁচা পণ্য, সেহেতু কাঁচামরিচ আমদানির পরেই যাতে আমদানিকারকরা দ্রুত তার সাথে কাস্টমসের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো শেষ করে বাজারজাত করতে পারে, সেজন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে। সব ধরনের সহযোগিতা কিন্তু তারা দিবেন বলে কিন্তু তারা প্রস্তুতি নিয়ে রয়েছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে
যে অভিযোগটি বরাবর করা হয় এটি এবারও করা হচ্ছে, সেটি হচ্ছে যে ব্যাংকগুলো ঋণপত্র খোলার ক্ষেত্রে অনেকটাই গড়িমসি করে। আসলে ঋণপত্র খুলতে গিয়ে জটিলতা তৈরি হবার কারণে কিন্তু পণ্য আমদানিতে আগ্রহ কম দেখান ব্যবসায়ীরা, এর ফলে কিন্তু তাদেরকে তারা আমদানি করতে পারেন না। তো এই জায়গাতে তারা দাবি জানিয়েছে যদি সরকার ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় কাঁচা পণ্যের ক্ষেত্রে যদি এই ঋণপত্র খোলার যে জটিলতা সেটি যদি শিথিল করা যায়, সেক্ষেত্রে যে কাঁচা পণ্য গুলো রয়েছে সেগুলো আমদানি করে বাজার সহনশীলতা আনা যাবে, এমনটি কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত সব মিলে বলা চলে যে কাঁচামরিচের যে আমদানির প্রস্তুতি সেটি কিন্তু হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা নিতে শুরু করেছে। হয়তো বিকেল নাগাদ কাঁচামরিচ গুলো দেশের বাজারে ঢুকবে। রাত্রি কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার, এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সোহেল রানা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলবদ্ধ পচা পানি সহ অপরিচ্ছন্ন পরিবেশে জন্ম নেওয়া লার্ভা থেকে লক্ষ্মীপুর পৌরসভায় বাড়ছে মশার উপদ্রব, আর তাতে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রোগ। তবুও মশা নিধনে পৌর এলাকায় ওষুধ ছিটানোর ফলপ্রসূ কার্যক্রম নেই। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। 15টি ওয়ার্ড নিয়ে 28.26 বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণীর লক্ষ্মীপুর পৌরসভা। এখানে প্রায় 1.5 লাখ মানুষের বাস। অপরিকল্পিত বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনার কারণে দিন দিন বাড়ছে নাগরিক দুর্ভোগ। এর ফলশ্রুতিতে যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ ও ড্রেন পরিষ্কার না করায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে ড্রেনের ভেতরে জমে থাকা পলিথিন, প্লাস্টিক, বাসাবাড়ির ময়লা ও জলাবদ্ধ নোংরা পানি নিয়মিত পরিষ্কার না করায় এসব স্থান হয়ে উঠছে ডেঙ্গু ও ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগবাহী মশার প্রজনন ক্ষেত্র। সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে, সরকারি হিসাবে জেলায় গত 3.5 বছরে 8,153 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। এর মধ্যে এবছর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 6 মাসে 43 জনের ডেঙ্গু ধরা পড়েছে। তবে জেলার 5টি উপজেলায় সরকারি হাসপাতালগুলোতে শতাধিক রোগী ডেঙ্গু উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। শহরের উপর হয়তো দু একটা করতে পারে, কিন্তু গ্রাম অঞ্চলের মানুষগুলা এই যে বর্ষা আসলে পানি জমে থাকে, বিভিন্ন জায়গায় যে জলবদ্ধতা থাকে, মশক নিধনের কোনো কার্যক্রম কখনো কোনো ব্যবস্থা নাই। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং অপরিষ্কার বা অপরিচ্ছন্নতা, ড্রেনের নিষ্কাশনটা বা ব্যবস্থাপনাটা আসলে ঠিকমতো হচ্ছে না, বিধায় মশার উপদ্রবটা বেশি। যত্রতত্র মলাস্তূপ জমে থাকা, যে কারণে এই সময়ে মশার অত্যাধিক উপদ্রব। পৌরবাসীর অভিযোগ, লক্ষ্মীপুর পৌরসভার প্রায় 34 কিলোমিটার ড্রেনের কোনোটি পরিকল্পিত নয়। এই ড্রেনের পচা ও দুর্গন্ধযুক্ত পানি থেকেই মশার বিস্তার বেশি ঘটছে। সারা দেশের মতো লক্ষ্মীপুরেও কিন্তু ডেঙ্গুর এখন রোগীর সংখ্যা বাড়ছে। আমরা জানি যে সাধারণত এই জুন থেকেই আগস্ট মাস বা আগামী 3 মাস কিন্তু এই ডেঙ্গুর আক্রমণটা বেশি থাকে এবং দেখা যায় যে রোগীরা আক্রান্ত হয়। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু উৎপত্তি স্থল চিহ্নিত করে ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান পৌর প্রশাসক। আমাদের চলমান যে ডেঙ্গু মৌসুম, যেটা আমাদের ডেঙ্গু মোকাবেলার জন্য পৌরসভা থেকে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে যেখানে ডেঙ্গু মশার আপনার উৎপত্তি স্থল আছে ওগুলো আমরা চিহ্নিত করে ওগুলো ধ্বংসের ব্যবস্থা আমরা নিয়েছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে মশক নিধনের কার্যক্রম চলছে। এখন লক্ষ্মীপুর। সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় সিলেটে হামের উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে হামের উপসর্গে মৃত্যু দাঁড়ালো 116 জনে। এদিকে সিলেট বিভাগের আরেক জেলা মৌলভীবাজারে কমছেই না হামের প্রকোপ। গত 24 ঘন্টায় নতুন করে উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন 13 জন। জেলায় হামে মোট আক্রান্তের সংখ্যা 1132 জন। হামের বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ এবং মৌলভীবাজার 250 শয্যা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। প্রথমে যাচ্ছি সিলেটে শুভর কাছে। শুভ, এই যে হামের উপসর্গে 116 জনের মৃত্যু হয়েছে, এই মৃত্যুর সংখ্যা থামছে না কেন, কি বলছেন চিকিৎসকরা? রাত্রি, আপনি যেটি জানতে চাচ্ছেন সে বিষয়ের আগে আমি শুরুতে বলি, এখন আমরা যেখানে রয়েছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এখানে 100টি শয্যা রয়েছে। কিন্তু আতঙ্কের বিষয় হচ্ছে 100 শয্যার বিপরীতে আজকে শুধুমাত্র রোগী ভর্তি আছে 126 জন, অর্থাৎ একটি বেডে 2 জন করে কোনো বেডে কিন্তু রোগী ভর্তি হতে হচ্ছে, কারণ এই পরিমাণ রোগী বেড়েছে সিলেটে। এবং আশঙ্কাজনকভাবে এই সপ্তাহে কিন্তু আমরা দেখছি প্রত্যেক দিন রোগী কিন্তু এই হাসপাতালেই 100
উপরে ভর্তি হচ্ছে। আমি যদি পুরো সিলেটের চিত্রটি বলি আপনাকে, গত 24 ঘন্টায় 2টি শিশুর প্রাণ যেমন চলে গেছে হাম এবং হামের উপসর্গে, তার পাশাপাশি কিন্তু বলতে হয় যে 116 জন এবছর কিন্তু মারা গেছেন, যার মধ্যে 115 জনই কিন্তু শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক। এবং আমি যদি আপনাকে গত 24 ঘন্টার নতুন রোগী ভর্তির চিত্রটি বলি, সেটিও কিন্তু বেশ উদ্বেগজনক। গত 24 ঘন্টায় 93 জন রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে শিশুর পাশাপাশি প্রাপ্তবয়স্ক রয়েছে। এবং আমরা যখন এখানে আসছিলাম কিছুক্ষণ আগেও দেখছিলাম যে আসলে বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে কিন্তু এখানে রোগীরা এসে ভর্তি হচ্ছেন, এর পাশাপাশি তারা কিন্তু আইসিইউ চাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 14টি আইসিইউ এই হাসপাতালে রয়েছে, যার মধ্যে প্রত্যেকটি কিন্তু এই মুহূর্তে পরিপূর্ণ হয়ে আছে। হাম এবং হামের উপসর্গ নিয়ে যে রোগীগুলো ভর্তি হয়েছেন তাদের জীবন মৃত্যুর লড়াই কিন্তু চলছে। এবং সিলেটের আরেকটি হাসপাতাল, বিশেষ করে টারশিয়ারি লেভেলের যে হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালেও কিন্তু এই মুহূর্তে যে চিত্র রয়েছে, তাদের যে আইসিইউ রয়েছে সেগুলো প্রায় সবগুলোই পরিপূর্ণ রয়েছে। এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু 70 জনের বেশি রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছে। এছাড়াও বিভিন্ন বেসরকারি সহ জেলা সদর হাসপাতাল, হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালেও কিন্তু রোগী সংখ্যা এই মুহূর্তে অনেক বেশি, আগের চেয়ে অনেক বেশি বলা চলে। এবং প্রতিনিয়ত আপনি যেমন জানেন যে আসলে প্রতিনিয়ত 1-2 জন করে রোগী কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এবং আপনি যেমনটি শুরুতে জানতে চাচ্ছিলেন যে আসলে এই যে মৃত্যুর মিছিল সেটি থামছে না কেন, আসলে কোনোভাবেই আমরা এখানকার যারা শিশু বিশেষজ্ঞরা রয়েছেন বা কর্তব্যরতরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি আমরা, তারাও আসলে নিশ্চিতভাবে কিছুই বলতে পারছেন না যে এই যে একটা ব্যাধি, এটি মরণব্যাধি হয়ে গেছে বা এটি কেন এত ভয়াল আকার ধারণ করেছে, এটির আসলে কোনো সুরাহা আসলে ইতিমধ্যে আমরা পাইনি বা এখন পর্যন্ত কোনো চিকিৎসক আমাদেরকে দিতে পারেনি। তবে যেমনটি ধারণা করা হচ্ছে বা কর্তব্যরতরা যেমনটি বলছেন যে আসলে অপুষ্টিজনিত কারণ, বিশেষ করে হার্ট ফেইলিওর, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া নিয়েই কিন্তু রোগীরা বেশিরভাগ মৃত্যু হচ্ছে। যেমন গতকালকে যে 2টি শিশু মারা গেছে, বিশেষ করে সুনামগঞ্জ জেলার 2টি শিশু মারা গেছে, যাদের প্রত্যেকের বয়স 1 বছরের নিচে, একজনের বয়স 6 মাস 5 দিন মাত্র, আরেকজনের বয়স ঠিক 6 মাস। এই 2টি রোগী কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবং এই নতুন শনাক্ত রোগী যেটি, এটিও উদ্বেগজনক। গতকালকে অর্থাৎ মাত্র 24 ঘন্টায় আরও 28 জন রোগীর দেহে কিন্তু আমরা নিশ্চিত হাম সেটি পেয়েছি। এবং এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত 706 জনের দেহে কিন্তু হামের প্রকোপটি লক্ষ্য করা গেছে। এবং আমি যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় 254 জন রোগী কিন্তু ভর্তি রয়েছেন। এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কিন্তু 126 জন রোগী তারা এখন চিকিৎসা নিচ্ছেন। এবং আমি যেমনটি বলছিলাম যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে সিলেটের বেসরকারি একটি হাসপাতাল থেকে একজন রোগী এসেছেন, তার অক্সিজেন প্রয়োজন এবং তার আইসিইউ খুবই প্রয়োজন, কিন্তু তাকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। এরকমই একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু সিলেট যাচ্ছে। এবং সিলেটের হামের পরিস্থিতি কিন্তু খুবই উদ্বেগজনক এবং আতঙ্ক ছড়াচ্ছে সবার মধ্যে। এই মুহূর্তে আসলে সচেতনতা প্রয়োজন এবং সরকারের দ্রুত পদক্ষেপ সবাই কামনা করছেন। রাত্রি এই ছিল আমার কাছে সিলেট থেকে হামের সর্বশেষ খবর। সিলেট থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে সন্দীপন শুভ, জানাচ্ছিলেন হাম পরিস্থিতির খবর। এবার একটু মৌলভীবাজারে যেতে চাই, হামিদ রয়েছেন সেখানে। হামিদ, 250 শয্যা হাসপাতালে আজ নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছেন হাম উপসর্গ নিয়ে, কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি গত 1 সপ্তাহ আগে কিন্তু মৌলভীবাজার জেলার হামের সংখ্যাটা কিছুটা কমে এসেছিল, যেখানে প্রতিদিনই 4 থেকে 5 জন বা 6 জন আক্রান্ত হলেন। কিন্তু 1 সপ্তাহ পর থেকে আবার হামের আক্রমণ শুরু হয়েছে এবং হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 13 জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে আইসোলেশন ওয়ার্ডে 21 জন রোগী ভর্তি রয়েছেন 250 শয্যা জেলা হাসপাতালে। তার মধ্যে 14 জন শিশু এবং 7 জনই রয়েছেন বয়স্ক, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে। আমি কথা বলেছিলাম শিবির সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে, তিনি জানিয়েছেন যে প্রথমে কিছুটা হামের লক্ষণ কম দেখা গেলে এখন আবার বাড়তির দিকে, এবং এই বাড়ার কারণ হিসাবে তিনি বলছেন যে অনেকেই সেখানে হামের টিকা নিতে চাননি, বিশেষ করে চা বাগান অধ্যুষিত, হাওড় অধ্যুষিত
বা অন্যান্য এলাকায় অনেকেই হামের টিকা নিতে চাননি বা শিশুকে টিকা দিতে চাননি। যখন শিশু মৃত্যুর হার বেড়েছে তখনই তারা নড়ে চড়ে বসেছেন এবং হামের টিকা নিতে চাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু হামের টিকা দেওয়া অব্যাহত রয়েছে এবং যেখানে যেখানে বাদ পড়ছেন সেখানে খুঁজে খুঁজে তারা শিশুকে চিহ্নিত করে সেখানে হামের টিকা দিচ্ছেন। তিনি বলছেন যে এই হাম থেকে পরিত্রাণের জন্য আরও কিছুদিন সময় অপেক্ষা করতে হবে। যখনই শিশুদের মধ্যে হামের টিকার যে প্রক্রিয়া শুরু হবে তখন থেকে হয়তো আস্তে আস্তে হামের প্রকোপটা কমতে থাকবে। আমি যদি সার্বিক পরিস্থিতি জেলার বলতে চাই তাহলে আজ পর্যন্ত জেলায় 1132 জন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন 1071 জনের উপর এবং বাকিরা কিন্তু বাড়িতে থেকে আইসোলেশন থেকেছেন এবং অনেকেই কিন্তু প্রাইভেট হাসপাতালেও ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এই মুহূর্তে মৌলভীবাজার জেলার 7টি উপজেলার যে হাসপাতালগুলো রয়েছে প্রতিটিতেই কিন্তু হামের রোগী নিয়ে ভর্তি রয়েছেন এবং এখন পর্যন্ত মৌলভীবাজার জেলায় 7টি শিশু মারা গিয়েছে এবং এই শিশুগুলোর মধ্যে 4 জন কুলাউড়ার, 3 জন সদরের, 3 জন শ্রীমঙ্গলের, 1 জন রাজনগরের, 1 জন কমলগঞ্জের এবং বড়লেখার 1 জন রয়েছেন। এবং অপরদিকে যদি জানিয়ে রাখতে চাই তাহলে টিকার যে পরিসংখ্যান রয়েছে সেটা হচ্ছে যে 2,05,114 জন শিশুকে টিকাদানের টার্গেট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে 2,05,678 জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। টিকাদানের লক্ষ্যমাত্রা শতভাগ ছাড়িয়ে গিয়েছে বলে সিভিল সার্জন আমাকে জানিয়েছেন। অপরদিকে 250 সদস্য জেলা হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয়কান্তি দাসের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিনই নতুন করে রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং গত 3-4 দিন থেকে প্রচুর পরিমাণে রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শুক্র শনিবারও 23 জন রোগী ভর্তি হয়েছিলেন এবং প্রতিদিন বিশেষ করে জ্বর, সর্দি, কাশি এবং ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে 2-4 দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর শরীরে রেস্ট থাকা দিচ্ছে তখনই কিন্তু আইসোলেশনে রেফার করা হচ্ছে এবং সেখানে চিকিৎসা অব্যাহত রয়েছে। প্রতিদিন আউটডোরে 14 থেকে 1500 রোগী চিকিৎসা নিচ্ছেন এবং ইনডোরে যদিও 250 শয্যার বেড সেখানে 350 থেকে 400 বা 450 রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আইসোলেশন ওয়ার্ডে 20টা সিট থাকলে এখন পর্যন্ত 21 জন রোগী রয়েছিল। আমার কাছে মৌলভীবাজার থেকে হাম নিয়ে সবচেয়ে রাত্রি। হাম পরিস্থিতির খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। পঞ্চগড়ের অজপাড়া গায়ে হঠাৎ দেখা মিলল নেদারল্যান্ডসের একদল তরুণের। শ্রমিকের মতো কাজ করছেন তারা, তবে কোনো মজুরির আশায় নয়। তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন কুষ্ঠ ও প্রতিবন্ধীদের জন্য ভবন নির্মাণে। এই কাজে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত এসব তরুণরা। মোহাম্মদ লুৎফর রহমানের প্রতিবেদন। কেউ বালুতে সিমেন্ট মেশাচ্ছেন, আবার কেউ বহন করছেন ইট, কেউ আবার নিখুঁতভাবে গাচ্ছেন দেয়াল। পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামে শ্রমিকের এই কাজগুলো যারা করছেন তারা কেউ শ্রমিক নন, সবাই নেদারল্যান্ডসের বাসিন্দা। এদের কেউ স্কুল শিক্ষক, কেউ ব্যাংকার, আবার কেউ শিক্ষার্থী। কিন্তু কারো কাজে দক্ষতার কমতি নেই। শীতপ্রধান দেশের এই স্বেচ্ছাসেবীরা কড়া রোদের মধ্যেই করে যাচ্ছেন কাজ। কুষ্ঠ ও প্রতিবন্ধীদের ঘর নির্মাণে উৎসাহ যোগাতেই কাজে নেমে পড়েছেন তারা। With everything you do, you sweat a lot. But it's really nice to be here and work together with the locals. In the end, it's really great to be here and to help the people here. So it's really interesting to work on the building site for me as well, to see how it's going. We are a happy group and have a fun with each other. It's hard work, but we like it. Trying to, create a better life for people with leprosy. পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার ধাইধাইপাড়া এলাকায় জমি কেনেন আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা। ওই জমিতে তাদের অফিস নির্মাণে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডসের ওয়ালসার্ভেন নামের একটি প্রতিষ্ঠান। আর ঘর নির্মাণের ইতিহাস হতে এসেছেন 29 সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল। তারা কয়েকদিন বাংলাদেশে অবস্থান করে আবারও ফিরে যাবেন। তাদের কাছে খুশি কুষ্ঠ ও প্রতিবন্ধীরাও। আমাদের কাছে খুব ভালো লাগলো, আমরা প্রতিবন্ধী মানুষরা খুব খুশি ওদের কাজ দেখে। ওদের হিংসা অনেক, আমাদের সাথে একসাথে সুন্দরভাবে কাজ করতেছে। প্রতিবন্ধীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন বিদেশি এই তরুণরা। অজপাড়া গায়ে বিদেশিদের কাজ করার দৃশ্য দেখতে ভিড় করছেন স্থানীয়রা। নেদারল্যান্ডসের তরুণদের কাজে খুব খুশি স্থানীয়রা। দেখছেন না, মশলার সামনেতে ইটও উভাছে, আমার সঙ্গে কাজও করছে, এক মহিলারাও করছে, একটা পুরুষ এমন ইট লেছে 11 খান পর্যন্ত ইট লেগেছে। আমরা কিন্তু এই রোদের মধ্যে 10 মিনিট কাজ করলে আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু ওদের কাজ কর্ম দেখে আমরা কিন্তু অবাক হয়ে গেছি। তারা শীতপ্রবণ এলাকা হওয়া সত্ত্বেও এই প্রচন্ড গরমের মধ্যে আসে এই আটোয়ারিতে তারা যে কাজ করছে, এতে আমরা লেপ্রোসি মিশন এবং আগমনী কুষ্ঠ প্রতিবন্ধী সংস্থা অত্যন্ত আনন্দিত। নেদারল্যান্ডসের পাশাপাশি প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান উপজেলা প্রশাসনের। আমরা প্রতিবন্ধীদেরকে মনে করি যে বোঝা,
ওনারা কিন্তু বাইরের দেশগুলো সেটাকে সম্পদ করেছে এবং ওনাদের এই মন মানসিকতা আমাদের মধ্যেও এখন সম্প্রসারণ হচ্ছে। আমরাও কিন্তু প্রতিবন্ধী যারা আছে তাদেরকে এখন প্রতিবন্ধী না বলে আমরা বলি যে বিশেষ ক্ষমতা সম্পন্ন বা গুণ সম্পন্ন মানুষ, এরকমই আমরা আখ্যায়িত করার চেষ্টা করছি। যে আমাদের তো শুধু একটা সংস্থা না, আরও সংস্থা রয়েছে কতগুলো, সেই সংস্থাগুলোতেও যদি আমরা এইরকম করে, মনে করেন আমার সবসময় বিদেশি ফান্ড লাগবে তা তো না বিষয়টা, আমরা লোকাল থেকেও যদি সুযোগ থাকে আমরা চেষ্টা করব তাদেরকে অনুপ্রেরণা দিয়ে। কুষ্ঠ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও সমাজের সম্পদ, এই বার্তায় পৌঁছে দিতে চান নেদারল্যান্ডসের এই তরুণ স্বেচ্ছাসেবীরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। আর এই ছিল এখন জনপদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।